নির্বাচন করবা। যেমন আমি এখান থেকে একটা কাগজ নিলাম 2, তারপর নিলাম 6, তারপর নিলাম 3। 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় এবং সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করি। আচ্ছা আমি নিয়েছিলাম কত 2, 6 এবং 3। নেওয়ার পরে এখন সেখানে সবচেয়ে বড় সংখ্যা কত 6, সবচেয়ে বড় হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। আমরা যদি বৃহত্তম সংখ্যা লিখি এবং 6। এবার ম্যাজিক দেখানোর পালা, একজন করে প্রত্যেকের বিয়োগ করে শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলবো। চিত্রে এখানে দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক তো 6, তোমার শিক্ষক বাকি দুটো অঙ্ক দশক ও শতক স্থানীয় বলে দিবেন। আচ্ছা এখানে যে কিভাবে তারা বলতে পারে একটু দেখি। 3 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা এখানে আছে কত, নিয়েছিল 6, আমি এখানে নিয়েছিলাম 2, 6 এবং 3। 2, 6, 3 নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এটাকে সবচেয়ে বড় ছিল 6, তারপর ছিল 3, তারপর ছিল 2 এবং এটা যদি আমি ক্ষুদ্রতম আকারে সাজাই তখন হবে 2, 3 এবং 6 এবং এটা যদি বিয়োগ করি দেখো ম্যাজিকটা কিভাবে হচ্ছে 6, 12। এবং তোমরা কিভাবে করবে এটা আমাকে লিখে জানিও। এবার আমরা দেখব 15 পৃষ্ঠা। আর এই যে 13 পৃষ্ঠার অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমাদের একক কাজ হিসেবে কিছুতে থাকতে পারে। তোমাদের সবগুলো কিন্তু বই থেকে হবে, বইয়ের বাইরে থেকে তেমন কিছুই হবে না। বইয়ের যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো থেকেই হবে। আচ্ছা এরপরে আমরা একটু 15 পৃষ্ঠা যাই। আর ইতিমধ্যে তো তোমরা এই যে পাজেল এটা করছো, তারপরে হচ্ছে বয়স বের করছো এবং এবার 14 পৃষ্ঠার পাজেলটা আমরা একটু দেখবো। এখানে একটা পাজেল আছে যে পাজেলের 26 বাক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার আছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো এখানে একটি বাক্স আছে এবং বাক্সে এখানে কারো না কারো আমাদের কিন্তু প্রতিনিয়তই কারো না কারো জন্মদিন থাকে। তো এই যে বাক্স দেওয়া হচ্ছে এই বাক্সের ভিতরে তোমাদের একটা জন্মদিনের একটা ছবি আছে, গিফট আছে। এখন এই গিফটের জন্মদিনের গিফট আছে কিন্তু এই যে বাক্সটা আছে বাক্সটা একটা নাম্বার দিয়ে লক করা আছে। তুমি যেহেতু আমি এবং তুমি হয়তো এই নাম্বারটা না, এখন নাম্বারটা জানি না কিভাবে নাম্বারটা বের করবো সেটাই আমরা আজকে আলোচনা করবো। 6, 8, 2 এবং এখানে লেখা আছে একটি অঙ্ক সঠিক আছে অঙ্কটি সঠিক আছে। এই 2, 8 এবং 6 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে একটা অঙ্ক সঠিক, হয়তো 6, 8 অথবা 2। এবং 2 নম্বর যে ক্লু আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল আসতে আছে। প্রথমে ছিল 6, 8, 2 যেটা যেখানে আমরা কেন ইতিমধ্যে তোমরা এক দশক শিখেছো। তো যদি এভাবে থাকে এক শতক, যদি যে অঙ্কটা সঠিক থাকুক না কেন সেটা তার সঠিক জায়গায় আছে। দ্বিতীয়ত হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 6, 1, 4 এখানে যে অঙ্কটা সঠিক আছে কি ভুল স্থানে আছে, হয়তো 4 সঠিক কিন্তু 4টা এই এককের জায়গায় হবে না, 4টা হয়তো বা এই যে শতকের জায়গা হতে পারে। দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 2, 0 এবং 6 এখানে দুইটা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমরা এটাও দেখলাম ভুল স্থানে আছে, এটাও ভুল স্থানে আছে, কোনো অঙ্কই সঠিক না। তার মানে এই যে এখানে 7, 3 এবং 8 এগুলো কাটা যাবে। তারপর হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 7, 8, 0 এখানে যে অঙ্ক আছে এটা ভুল স্থানে আছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে একটা অঙ্ক 3টে 6, 8 এবং 2 এর মধ্যে একটা অঙ্ক সঠিক। তাহলে কোন অঙ্কটা সঠিক হবে, হয়তো 6, হয়তো 8 অথবা 2 যেটাই হোক না কেন কিন্তু অঙ্কটা ঠিক জায়গায় আছে। এই যে যদি 2 হয় এই এককের জায়গায় হবে, 8 হলে দশকের জায়গায় হবে, 6 হলে শতকের জায়গায় হবে। তারপর 2 নম্বর একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 6, 1, 4 দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে এবং বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। একটা জিনিস এখানে বলছিল একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। এখানে 6 আছে, এখানেও 6 আছে এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যদি 6 হয় 6 কিন্তু শতকের ঘরেই হবে এবং এখানে বলছে অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে কিন্তু 6 শতকের ঘর আছে, এটির সাথে মিল আছে। যেহেতু মিল আছে তাহলে এটা হবে না, কারণ এখানে বলছে অঙ্কটি সঠিক স্থানে আছে আর এখানে যদি থাকে তাহলে অঙ্কটি ভুল স্থানে আছে। 3 নম্বর লাইনেও কিন্তু সেম ভাবে
6 আছে, বাট এইখানে বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখানে 6 আবার এখানে আছে। এখানে যদি 6 এখানে থাকে, এখানে 6 এখানে আছে। আমরা তাহলে একটা কাজ করি। এখানে প্রথমত একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে শেষেরটা। এখন একটু দেখি কোন অঙ্কই সঠিক নয়। আর যে ঘরগুলোতে আছে সেটা কোন অঙ্কই সঠিক নয়। তাহলে আমরা একটা কাজ করি। 3, 8 আগে কাটা দেই। তাহলে 7, 3, 8 আছে এগুলা কাটি। তাহলে এই 8 আছে এটা কাটা যাবে। তারপরে এই 8 এটাও কাটা যাবে। এই 7 ও কাটা যাবে। তারপরে 3 তো আর নাই। আচ্ছা এটা তো পুরোটাই বাদ। এটা যখন পুরোটা বাদ তারপরে হচ্ছে এখানে 8 কাটা যাবে, এখানেও 8 কাটা যাবে। এরপর 8 গেল। একটি অঙ্ক আছে। এখন যদি এখানে 6 ছিল, এখানে 6 তাহলে 6 ও কাটা যাবে। তাহলে আমার কি বাদ গেল? 6 গেল, 8 গেল। তারপর হচ্ছে 3 তো এখানে নাই, আর 3 কোথাও নাই। 6, 8 গেল। এরপর বলছে একটি অংশ সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখন এখানে কি আছে? 1 এবং 4 আর এখানে আছে শুধু 2। তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম 2 এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। অঙ্কটি এখানে 2 এর ঘরে আছে, তার মানে এইখানে 2 হবে। এখানে কত? 2। এই যে এই ঘরটা এখানে 2 হবে। আচ্ছা এরপরে আমরা পেয়ে গেলাম 2। দুটি অঙ্কটি কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। যেহেতু এখানে 2 ছিল, এখানে 2 ভুল স্থানে, ঠিক আছে। এখানে 2 ছিল এখানে 2 ছিল এখানে। তাহলে 2, 2 মিলে গেল। এখানে 2 থাকবে এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যেহেতু আমার এখানে 6 বাদ, এখানেও 6 বাদ এবং এখানেও 6 বাদ। তার মানে 0 মাঝের ঘরে আছে। তাহলে আমি পেয়ে গেলাম 0 এখানে। এই যে এই ঘরে থাকবে 2 আর এই ঘরে থাকবে 0। তাহলে বাকি রইল কি দেখি একটু। এখানে 6, 8 বাদ 2 নেওয়া হয়েছে। এখানে 6, 4 বাদ এখানে 6 এবং একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। যদি অঙ্কটি এখানে থাকে তাহলে এটা হবে না। আর এখানে সাইড থেকে সঠিক স্থানে আছে, ভুল স্থানে আছে। তাহলে আমার এটা ছিল কত? 2, এটা হচ্ছে 0। তাহলে আর এটা হবে কত? 4। এখানে বসবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাও। আমাকে লিখে জানাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা, এতটুকু বোঝার জন্য। আমরা পরে যাব। আমার সাথে কে কে আছো এবং কে কে লিখছো? ভাবি হচ্ছে আসসালামু আলাইকুম, আমি আইমান। হ্যাঁ আইমান, আমি চিনতে পেরেছি। তারপর হচ্ছে জান্নাতারা মাহিয়া। হ্যাঁ, আর জান্নাতারা বলছিল 8 এবং 9 পৃষ্ঠার সমস্যা। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আবার লিখে জানাও। কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, কথা হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে যায় না, তারপর বলছে হ্যাঁ দেখা যায়। তার মানে এখন সমস্যার সমাধান হয়েছে। যখন আমি তোমাদের ইনফরমেশন গুলো শেয়ার করি, শেয়ার করার সময় একটু চলে যায়, আবার পরে ঠিকই আসে। এরপর হচ্ছে জান্নাতারা বলছিল। তারপর হচ্ছে শান অর্পণ, অষ্টম শ্রেণীর লাইভ কবে হবে? হ্যাঁ ঠিক আছে, অষ্টম শ্রেণীর লাইভ তো আমি অনলাইন করেছি এবং আগামীকালকে অষ্টম শ্রেণীর লাইভে আসবো রাত 8টা বাজে ইনশাল্লাহ। অবশ্যই তুমি এবং তোমার বন্ধুদের সাথে সময় থাকবা। আচ্ছা এবার আমরা দেখবো 2 নম্বর অঙ্কটা। প্রিয় নামের বয়স জানো। এটা খুব আরেকটা মজার অঙ্ক। তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও যার নামের বর্ণ সংখ্যা 9 এর বেশি নয়। এবার নিচের কাজটি করো। আচ্ছা এমন একটা সংখ্যা নিতে হবে যার নামের সংখ্যা 9 সংখ্যার বেশি হবে না।
এই মুহূর্তে আমি যদি বলি এখানে যারা আছো আছো আইমান, তারপর আছো মাহিয়া, তোমাকে যেটা করতে হবে 10 গুণন তোমার বয়স লিখতে। তোমার বয়স যদি হয় 12 তাহলে এখানে লিখবো 12, 10 এবং 12 গুণ করলে হবে 120। যদি এখানে তোমার বয়স হয় 15, 10 গুণন 15 হবে 150। যদি হয় 18, 10 গুণন 18 180। ঠিক এভাবে। এবং 9 গুণন তোমার প্রিয় নাম মানুষের নামের সংখ্যা। এখন আমি 9 গুণন প্রিয় মানুষের নামের সংখ্যা আমি যদি ধরি এখানে মাহিয়া, তাহলে মাহিয়ার সংখ্যা কয়টা? MAHIA, 5টি সংখ্যা আছে মাহিয়াতে। তো আমি এখানে কি করব? 9 ইন্টু 5 সমান কত হবে? 45। এখন এখানে কত হয়েছিল? 9 গুণন 10, সরি 10 ইন্টু 15, তার কত হলো? 150। আর 9 ইন্টু তোমার প্রিয় মানুষের সংখ্যা, 9 ইন্টু প্রিয় মানুষের সংখ্যা হচ্ছে 5, 5 9 45। তাহলে এই যে এখানে আছে 150 এবং 45 যদি বিয়োগ করি, এখন রেজাল্টটা কিভাবে হবে? আচ্ছা, এখানে 150 বিয়োগ 45, এখানে রেজাল্ট করলে কত হবে? এখন দেখো, আমরা যদি এখানে 10 দিই এবং তোমার বয়স যদি ধরি 15, তাহলে কত হবে? 150। আর 9 গুণন তুমি যেটাই নাও না কেন, 9 এর উপর যাওয়া যাবে না, 9 সংখ্যার উপরে। 9 ইন্টু তোমার প্রিয় মানুষের বয়সের সংখ্যা। তো আমি যখন 9 দিলাম, প্রিয় মানুষের বয়সের নামের সংখ্যা হচ্ছে 5টি, এখানে 5 দিলাম। তো 9 ইন্টু 5, 5 9 45। এখন রেজাল্টটা কি বের করতে হবে? এখানে হচ্ছে 150 আর এখানে হচ্ছে 45। তাহলে বিয়োগ করলে কত হবে? 150, 155 এভাবে হবে। অথবা যদি এখানে বয়স 10 হইতো, তাহলে 100 বিয়োগ 45, তাহলে কত হতো? 105। এখন যখন এই 105 হবে, তাহলে আমরা কিভাবে বুঝবো তুমি এখানে বয়স কত ধরছিল? এই যে তোমার বয়স, এটা কত ধরছিলাম। তো এটা বোঝার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? অষ্টমে ঢুকে এখানে তোমার যেটা করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে দেখো, 105 থেকে যদি আমি 150 থেকে যদি 45 বিয়োগ করি, তাহলে হবে কত? 105। তাহলে 105 এখানে এখানে যে 15 হলো, এটা কিভাবে বুঝবো আমি? তো বলুন, 105 থেকে যদি 45 বিয়োগ দিই, 150 থেকে যদি 45 বিয়োগ দিই, তাহলে থাকবে 105। 1 এবং 5 পাশে থাকলে কত হয়? 15। হ্যাঁ, আইমান বলছে দ্বিতীয় ঘরটার উত্তর কিভাবে হলো সেটা বুঝতে পারো নাই। দ্বিতীয় ঘর কোনটা? প্রিয় নামের বয়স নাকি পাজল? যেটা হচ্ছে এটা একটু জানাও, কোনটা দ্বিতীয়, প্রিয় নামের বয়স নাকি পাজল? আইমান আমাকে জানাও কোন দ্বিতীয় লাইনটা বুঝতে পারো নাই। প্রিয় নামের এই যে দ্বিতীয় লাইন, এটা প্রিয় নামের বয়স নাকি এই প্রিয় মানুষের যে গিফট আছে বছরিতে সেটা বের করা, নাকি এই যে প্রিয় মানুষের বয়স বের করা, এটা কোনটা বুঝতে পারো? একটু জানাও।
আচ্ছা 14 পৃষ্ঠার পাজলটা তুমি বুঝতে পারো না, এবার আবার দেখে আমি। তো এখানে বলা হয়েছিল যেমন 6, 8, 2 এবং এখানে উল্লেখ আছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে 6, 8 এবং 2 থেকে। দ্বিতীয় হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে 6 যদি সঠিক হয় আর এখানে যদি 6 সঠিক হয়, কিন্তু এখানে বলছে ভুল স্থান আছে, যে ভুল স্থান আছে, তার মানে এই 6 এবং এই 6 বাদ যাবে। আচ্ছা তারপরে যাই দেখি 2 অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে 2, 0, 6 এবং সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তার মানে এখানে যেগুলো আছে সবগুলোই ভুল। এখানে 6 ছিল এবং এখানে ভুল। 7, 3, 8 কোনো অঙ্ক সঠিক নয়। আমার এই সংখ্যাগুলোর মধ্যে যেখানে 7, 3, 8 আছে সবগুলো বাদ যাবে। এই 7 বাদ যাবে, এই 8 বাদ যাবে, তারপরে হচ্ছে এই 8 বাদ যাবে, গেল। এখন এখানে প্রথম যে লাইনটা আছে সেখানে বলা হয়েছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে এখানে যদি 2 হয় আর এখানে যদি 6 হয়, কোনটা সঠিক হবে? এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এই অঙ্কটা ভুল হবে। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা এটা ভুল ধরলাম। আবার একটি অঙ্ক সঠিক কিন্তু আবার ভুল। এখানে তো 6 আছে, আবার এখানেও 6 আছে। তার মানে এই 6 কাটা যাবে। 2 নম্বরে হচ্ছে 6 গেল এবং 8 গেল এবং 7, 3, 8 সবই গেল। তাহলে এখন আমার এখানে কি রইল? এখানে 6 বাদ 0, 2 আর 4। 2 তো নেওয়া হয়ে গেল। 2 টা হচ্ছে এইখানে থাকবে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে এখানে কত আছে? 2, এখানেও 2 যাবে। তারপর একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এই তো এভাবেই নেওয়া। যদি কোনো প্রশ্ন থাকে করো। ৳১৫৭ পৃষ্ঠার অঙ্কগুলো বুঝিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে। থাকো আমার সাথে, আমি এখন বুঝিয়ে দেবো। ১৫৭ পৃষ্ঠা। তোমরা ১৫৭ পৃষ্ঠার বইগুলো খুলে নাও। আর তার আগে বলো ৮, ৯ এবং ১৪ পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পারছো কিনা? একটু জানাও যে বুঝতে পারছো কিনা। তারপরে আমি ১৫৭ পৃষ্ঠায় যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ তোমাদেরকে। চলো এবার তাহলে তোমাদের বই খুলো এবং আমরা চলে যাবো ১৫৭ পৃষ্ঠায়। আচ্ছা এবার আমরা চলে যাবো ১৫৭ পৃষ্ঠায়। বইটা খোলো।
আচ্ছা, আমরা এবার আসলাম বীজগণিতিক রাশি। এখানে যারা আছো একটু আমি দেখাই যে বীজগণিতিক রাশির মধ্যে কি আছে। বীজগণিতিক রাশির জগৎ, এখানে এই যে গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খওয়ারিজমি, এবং উনি জন্মগ্রহণ করেছেন 780 সালে, মৃত্যুবরণ করেছেন 825 খ্রিস্টাব্দে। যে কোনো পড়া শুরু করার আগে তার যে মূল বিষয়টা থাকে সেটা জানা উচিত। প্রত্যেকটা গল্প হোক, কবিতা হোক, মূল বিষয়টা জানতে হবে। তো মূল বিষয়টা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে গল্পটা আছে, সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে যে সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করাও শিখছি। এবং অন্যতম গুরুত্ব শাখা হচ্ছে বীজগণিত। বীজগণিত শব্দটি গণিত শাস্ত্রের প্রাচীন অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিত শব্দের ইংরেজি শব্দ হচ্ছে আলজাবরা। আলজেব্রাটি এসেছে আরবি শব্দ আল জাবর থেকে। শব্দটা 1820 খ্রিস্টাব্দে দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খওয়ারিজমি তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছেন। তাহলে আমরা জানলাম যে আলজেব্রা শব্দটি কত সালে ব্যবহৃত হয়েছে, প্রথম 820 খ্রিস্টাব্দে, এবং এটি কে ব্যবহার করছেন? মুসা আল খওয়ারিজমি। মুসা আল খওয়ারিজমি এবং এটি ব্যবহার করেছেন। মুসা আল খওয়ারিজমি ছিলেন একাধারে গণিত, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানী। উনি আগের মানুষ খুব মেধার সম্বর ছিল। উনি মানুষ অনেক কিছু ভালো জানতো। এখন তো মানুষ অনেক কিছু ভালো জানে না। তো যাই হোক, তো মুসা আল খওয়ারিজমি যিনি ছিলেন, উনি ছিলেন একজন গণিতবিদ, মানে অঙ্ক ভালো পারতেন, ভূগোল ভালো পারতেন, এবং জ্যোতির্বিজ্ঞান, মানুষের ভাগ্য গণনা করাও উনি ভালো পারতেন। এবার আচ্ছা, এবার আমরা 157 পৃষ্ঠায় কি আছে? এই যে 157 পৃষ্ঠা, এখানে এই যে একটা গ্রিড আছে, গ্রিডে দেওয়া আছে নিচের ছকটি পূরণ করো। মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। তাহলে এখানে কি হবে? মনে করি মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। বেশি আছে কার? ঐশীর। যেহেতু ঐশীর বেশি আছে, তাহলে আমরা লিখতে পারি মিতার আছে 10টি, বা আর ঐশীর আছে বাকিগুলো। 5টা চকলেট বেশি আছে। এভাবে লেখা যায়। তাহলে মনে করি মিতার আছে x টি, ঐশীর আছে x প্লাস 5টি। অথবা যদি মিতা না হয়, এখানে রিতা থাকলে রিতার চেয়ে ঐশীর 5, এখানে যদি থাকে রিতার চেয়ে ঐশীর 5টি আইসক্রিম বেশি আছে, তাহলে কি করতাম? ঐশীর চেয়ে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করি মিতার আছে x টি, আর ঐশীর চকলেট সংখ্যা বেশি আছে x ইন্টু x প্লাস 5টি। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করি বিনয় এবং মানিক এর মধ্যে বড়কে, বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, তার মানে বড় হচ্ছে মানিক। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি মানিকের বয়স x বছর। বিনয়ের বয়স কত হবে? বিনয়ের বয়স হবে x প্লাস, বিনয়ের বয়স হবে 5x। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, ছোটকে বিনয়। মনে করি মানিকের আছে x টাকা, অর্থাৎ বিনয়ও যেটা আছে বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করি মানিকের বয়স 1 বছর, বিনয়ের বয়স, এটা লিখে মনে করি মানিকের বয়স 1 বছর, আর বিনয়ের বয়স, এখানে বিনয় বলতে কিন্তু মানিকের ভাইকে বোঝানো হয়েছে। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ টাকা, 15 টাকা বেশি আছে। এই যে রিফা আছে, রিফা এবং কাজল, এদের দুজনের যে টাকা আছে, রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা আছে।
আচ্ছা, আমরা এখানে যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে বুঝতে পারছো কিনা একটু বলো? আচ্ছা, বুঝতে পারছো কিনা এতটুকু জানাও? প্রচুর গরম। আচ্ছা, এরপরে যতটুকু আছে, এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, এই যেগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এভাবে তৈরি করতে হবে। ৪ বছর পর বিকাশের বয়স কত? ৪ বছর পর। মনে করি বিকাশের বর্তমান বয়স হচ্ছে X বছর। ৪ বছর যদি পরে হয়, পরে হলে প্লাস হবে এবং আগে হলে বিয়োগ হবে। তাহলে হবে X + 4 বছর। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা বেশি আছে। মনে রিফা এবং কাজল দুজনের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা বেশি। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ। কাজলের টাকার দ্বিগুণ। তাহলে মনে করি কাজল আছে Y টাকা, রিফার আছে 2Y + ১৫ টাকা। ৪ বছর পর বিকাশের বয়স, ৭ বছর পূর্বে লামিয়ার বয়স। যদি পরে হয় যোগ হবে বয়সের ক্ষেত্রে, আর যদি আগে হয় তাহলে বিয়োগ হবে। তাহলে এখন মনে করি ২০২৪ সাল এবং এখন থেকে ৭ বছর আগে। তার মানে হচ্ছে ২৪ বিয়োগ ৭ ২০১৮-১৯ সালে। তাহলে লামিয়ার বর্তমান বয়স কত? লামিয়ার বর্তমান বয়স হচ্ছে ৭ বছর পূর্বে Y - 7। মনে করি লামিয়ার বয়স Y বছর, এই যে তাহলে হবে Y - 7। এবার জানাও বুঝতে পারছো কিনা এতটুকু? আশা করছি তোমরা আজকের এই সেশনটি ভালো করে বুঝতে পেরেছো এবং আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর তার আগে বিদায় নেওয়ার আগে যদি তোমাদের কোনো কোয়েশ্চেনস থাকে কোয়েশ্চেনস করতে পারো।